বন্যায় ভাসছে দেশ, কোমর সমান নোংরা পানি আর ভিজে একাকার এইচএসসি পরীক্ষার্থীরা। একদিকে পরীক্ষার হলে ঢোকার জন্য আবেদন, অন্যদিকে এসি রুমে বসে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের জেদ আর অহংকার। কিন্তু এই তামাশার চরম মূল্য যে তাকে এভাবে দিতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। শোনা গেছে শিক্ষার্থীদের চোখের জল আর ক্ষোভের আগুনে এখন ভাসছেন তারেক রহমান। শিক্ষার্থী এহসানুল হক মিলনের ইগো আর দম্ভ একেবারে চূর্ণ করে দিয়ে বার্তা দিয়েছেন তিনি। লাখো শিক্ষার্থীর অভিশাপে এবং তারেক রহমানের করা হস্তক্ষেপে কি তবে চিরতরে গদি হারাচ্ছেন অহংকারী শিক্ষামন্ত্রী? ঘটনার সূত্রপাত ঘটে 13 জুলাই তারিখে। 2026 সালের এই জুলাই মাস বাংলাদেশের শিক্ষার ইতিহাসে এক বিশাল অন্ধকার বা নির্মম কালো অধ্যায় নিয়ে এসেছে। গোটা দেশ যখন টানা প্রলয়ঙ্কারী বৃষ্টি আর বন্যায় ভেসে যাচ্ছে, তখন ঘরবাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা, তখন মানুষ খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাত। এই দুর্যোগের ভেতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে দেওয়ার কারণে জিদ চেপে বসেছে শিক্ষামন্ত্রীর মাথায়। শিক্ষার্থীরা, অভিভাবকরা এবং দেশের সাধারণ জনতা এই ভয়ঙ্কর ঘটনাকে অমানবিক তামাশা হিসেবেই দেখছেন। আবহাওয়ার এক বিশাল মহাবিপর্যয় বিবেচনা করে পরীক্ষাটি অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য অভিভাবকরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বারবার আকুতি মিনতি জানিয়েছেন। কিন্তু তথাকথিত এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই কান্নার আওয়াজ এখনও পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো আর চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী হুট করে পরীক্ষার আগের দিন রাত ঠিক 7টায় ঘোষণা দেন পরীক্ষা যথাসময়েই হবে। তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইট দেখছেন এবং আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয়েছে মধ্যবিত্ত বা গরিব ঘরের শিক্ষার্থীদের। ভেজা শরীর নিয়ে প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে পরীক্ষার হাতায় কলম বসাতে গিয়ে তাদের বাধ্য হতে হয়েছে। এই তামাশার নির্মম শিকার হয়েছেন প্রান্তিক জনপদের সাধারণ মানুষ। তারা ভোগান্তি এবং নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। ছেলেটির মাথার উপরে বাবা নেই, মা দীর্ঘদিন ধরে অসুস্থ, অভাবের সংসার। মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করছে। কিন্তু গতকালের অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি পায়নি সে। নিরুপায় হয়ে পায়ে হেঁটে জল ভেঙে যখন সে পরীক্ষার কেন্দ্রে পৌঁছালো, মাত্র 15 মিনিট দেরি হয়েছে। ঠিক তখনই কেন্দ্রের বিশাল লোহার গেটটা তার মুখের উপরে আটকে দেওয়া হলো। ছেলেটি কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করছিল, কিন্তু তাকে আর ঢুকতে দেওয়া হলো না। সে চিৎকার করে বলছিল, স্যার, বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, তাই কোমর সমান পানি ভেঙে নিজেই হেঁটে হেঁটে আসতে হয়েছে। মা হচ্ছেন ভীষণ অসুস্থ, আমাকে ঢুকতে দিন। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হলো না। এক মুহূর্তেই বাতিল হয়ে গেল তার পুরো একটি বছর। ভেঙে চুরমার হয়ে গেল হাজার বছরের লালিত স্বপ্ন। নাটোরের সেই ছেলের বুকফাটা কান্নার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের বন্যা দুর্গত আরেক এলাকায় মেয়ের ঘরবাড়ি হারানোর করুণ দৃশ্য আমরা দেখতে পাই। সাঙ্গু আর মাতামুহুরীর বানের জলে তাদের শেষ সম্বলটুকু ভেসে যায়। গোয়ালের গরু ছাগল সবকিছুই পানির তোরে হারিয়ে গিয়েছিল। ঘরে নেই বিদ্যুৎ, ঘরে নেই বিশুদ্ধ পানিটুকু খাওয়ার জন্য। দুচোখ বেয়ে জল পড়ছিল, কারণ তারা অতি কষ্টে দিন পার করছে। মেয়েটি বলছিল, আমরা অনেক কষ্টে আছি, আমার বইগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভাবতে অবাক লাগে যে ঘরে দুপুরের খাবার রান্না করার চালটুকু নেই, সেই ঘরে মেয়েটির কান্না আর খাবারের জন্য না হয় কান্না ভিজে যাওয়ার বইগুলোর জন্য। কারণ তাকে পরীক্ষা দিতে হবে গরিব বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। কিন্তু বন্যার পানি সামলাতে গিয়ে, ঘর আটকাতে গিয়ে এই ছেলেমেয়েরা গত কয়েকদিন বই খেলার সুযোগও পায়নি। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো গতকালকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষাটি ছিল তা কোনো সাধারণ বিষয় নয়। এটি হচ্ছে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা হয়তো গতকাল পরীক্ষা ছিল না, কিন্তু বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েদের গতকাল রীতিমতো জীবন মরণের অবস্থা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই একটি বিষয় নম্বরের উপর নির্ভর করে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির নিয়ম অনুযায়ী ফিজিক্সে যদি 90% মতো নম্বর না থাকে তাহলে ভর্তি হতে পারবে না বা আবেদনের যোগ্যতা হারাবে। বিগত বছরগুলোতে পরিসংখ্যান খাটলে দেখা যায় এইচএসসিতে সামান্য 1 বা 2 নম্বরের জন্য অ্যাডমিশন টেস্ট বসতে না পেরে প্রতি বছর দেশের বহু শিক্ষার্থী তীব্র হতাশায় ভয়ঙ্কর পথ বেছে নেন। গতকাল সেই সমস্ত বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা বড় ঝড়ের সঙ্গে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তাদের খাতার মান কেমন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। যেখানে দুর্যোগের মাঝে বেঁচে থাকাটাই খুব কঠিন, সেখানে পাশ করা তো দুঃসাধ্য বিষয়, এক অলীক কল্পনার মতো। গতকালকে সেই নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজারো বুয়েট ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের স্বপ্ন চিরতরে পুড়ে ছাই হয়ে গেছে। এখন যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তার দায়ভার কে নেবে? সেই দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নেবে? তিনি নিজের কাঁধে কি সব দোষ নেবেন, নাকি সব দোষ শিক্ষার্থীদের ঘাড়েই চাপিয়ে দেবে? সত্যি বলতে সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা তার শেষ হয়ে গেলে শিক্ষামন্ত্রীর কিচ্ছুই আসা যায় না, কারণ এই সাধারণ দুর্ভাগ্যার শিক্ষার্থীরা তো আর শিক্ষামন্ত্রী নিজের সন্তান না।
সাধারণ ঘরে ছেলেমেয়েরা যখন খিলগাঁও আর মিরপুরে নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যায়, তখন শিক্ষামন্ত্রী মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা দিয়ে নিউ ইয়র্কের বিখ্যাত জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিসে পাঠায়। যে দেশে একজন সাধারণ কৃষকের বা মধ্যবর্তী বাবার মাসিক আয় 20 থেকে 30,000 টাকা মেলাতে হিমশিম খায়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ে শুধু পড়াশোনার বাহিরে খরচ হয় আরও কম। এই বিরাট বৈষম্য সাধারণ মানুষের বুকে তীরের মতো বিদ্ধ হচ্ছে। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের না, দোষটা এই দেশের সাধারণ পরীক্ষার্থীদের। কারণ ওরা কোনো মন্ত্রী বা ক্ষমতাবানদের ঘরে জন্ম নেয়নি, ওরা জন্ম নিয়েছে এই দেশের কোনো এক দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে। টিনের চালের ঘরটা সামান্য এক পশলা বৃষ্টি হলেই তলিয়ে যায়, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মধ্যবিত্তের সন্তানরাও যে ফুঁসে উঠতে পারে তার প্রমাণ মিলতে শুরু করেছে। গতকালের এই অন্ধকার দিনের কারণে লাখ লাখ শিক্ষার্থীরা এ+ মিস হবে, অ্যাডমিশনের স্বপ্ন ভাঙবে, আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলবে। আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি করা জবাব দেওয়া হওয়ার সময়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই অমানবিক এবং নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং তার অবিলম্ব পদত্যাগের কারণে ইতোমধ্যে আন্দোলনে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। হয়তো আজ থেকেই তারা রাজপথে নামবে একজন শিক্ষামন্ত্রীর একমাত্র হঠকারী সিদ্ধান্তের ওপর। যেখানে দেশের 14 লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত, সেখানে এমন চরম দায়িত্বহীনতা কোনোভাবেই আর মেনে নেওয়া যায় না। এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে যারা জনগণের কষ্ট দেখে চোখে দেখেন না, এই মন্ত্রীদের ক্ষমতা দেখে নামানো ছাড়া আর কোনো বিকল্প নেই। ঢাকা কলেজের এই স্ফুলিঙ্গ এবার ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি কলেজ ক্যাম্পাসে। তবে এরই মধ্যে শোনা গেছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই হঠকারী সিদ্ধান্তটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এখন ভীষণ ক্ষুব্ধ। সাধারণ শিক্ষার্থীদের এই গগনবিদারী কান্না আর আন্দোলনের আলটিমেটাম সরাসরি পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর কানে। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শিক্ষামন্ত্রীর এমন মারাত্মক দায়িত্বহীনতা এবং ছেলেখেলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। শিক্ষার্থীদের মাঠে নামার আগে এহসানুল হক মিলনকে এক জব্বর শিক্ষা দেওয়ার প্রস্তুতি চলছে। অহংকারী মিলনের ইগো আর দম্ভ চূর্ণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কঠোর অ্যাকশনে নেমেছেন। যে কোনো মুহূর্তে এহসানুল হক মিলনকে বহিষ্কার করতে পারেন মন্ত্রিসভা থেকে। ক্ষমতার এসি রুমে বসে যারা জনগণের চোখের পানি দেখতে চায় না, তাদের গদি যে কতটা নড়বড়ে হতে পারে তারই এক চূড়ান্ত সিদ্ধান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। লাখো শিক্ষার্থীর বুক ফাটা অভিশাপে ঠিক হবে পাকাপাকিভাবে নিজের গদি থেকে ঘাড় ধাক্কা দিচ্ছেন এই অহংকারী এবং চরম হঠকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।